সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন, আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের সুবিধাভোগী, অর্থাৎ আপনারা গত 15 বছরে সুবিধা নিয়েছেন, বিএনপি জামাত বর্জন করেছে, এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী, যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে, যাকে নানা অভিধায় অভিহিত করা হয়, সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন। কেউ কেউ এমন মন্তব্য করছেন, যখন যারা ক্ষমতায় থাকে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন। জামাত ইসলামের এই জোটে চরমোনাইকে রাখা উচিত হবে না, কারণ চরমোনাইকে বিশ্বাস করার মতো ঐতিহাসিক কোনো কারণ নেই। এখন যে ব্যক্তি আসনের জন্য এরকম বাগড়া দিতে পারে, সেই ব্যক্তি নির্বাচন হয়ে যাওয়ার পরে আমি প্রধানমন্ত্রী হব বা আমাকে 10টা মন্ত্রিত্ব দিতে হবে, 20টা মন্ত্রিত্ব দিতে হবে, এটার জন্য যে বাগড়া দিবে না, এর কোনো কারণ নেই এবং এটি ভাবার কোনো কারণ নেই। এটি রাজনৈতিক বিশ্লেষক মহলের কথা। কেউ কেউ বলছেন যে এই যে জোট হব হচ্ছে না, হতে গিয়ে আবার হচ্ছে না, এর অন্যতম কারণ হচ্ছে চরমোনাইয়ের পীর সাহেব সর্বশেষ জামাতের কাছে 2টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে। শর্ত তারা একের পর এক বিভিন্ন সময় দিচ্ছেই। আসলে মূলত জোট করার পক্ষে চরমোনাইয়ের পীর সাহেব নয়, জামাত ইসলামের সাথে কোনো দিন সে জোটে আসবে না। এটি জাস্ট জনগণকে বোঝানোর জন্য তার একটা নাটকীয়তা বলে জনগণ মনে করছে। কারণ জামাত ইসলামের আমির যেভাবে এগিয়ে গেছেন, শফিকুর রহমান বিশেষ করে, চরমোনাইয়ের পীর সাহেব যদি সেক্ষেত্রে আন্তরিকতা না দেখায়, তাহলে একটু কেমন দেখা যায়, মানুষ ওটাকে ভালোভাবে নেবে না। এই জন্য সে আন্তরিকতা দেখায়, বাট কিছুক্ষণ পরেই আবার সেটা ভুলে যায়। আর শর্তের উপরে শর্ত, তার উপরে শর্ত, শর্ত দিতে 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 শর্তের বেড়াতলে জামাতকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছে। এই সর্বশেষ যে 2টি শর্ত ছুড়ে দিয়েছে, সেটা হচ্ছে তাকে 100টা আসন চাই, 100টা আসন না হলে তার নাকি মান সম্মান থাকে না, মান ইজ্জত চলে যায়। সুতরাং 100 আসনের নিচে জামাতের সাথে কোনো অবস্থায় তারা জড়ে যাবে না। এর আগে কিন্তু আমরা শুনেছি যে 60টা আসন পর্যন্ত রাজি হয়েছে, এখন আবার এই কয়েকদিন পরে আবার 100। মানে যখনই জামাতের পক্ষ থেকে এক পা আগানো হচ্ছে, পীর সাহেব তখন অমনি বেশ 20 পা পিছিয়ে আসছে। এখানে একটা অন্যতম কারণ আছে, কারণ হচ্ছে পীর সাহেবের যে মুরিদ যারা মাহফিল শুনতে আসে, এখানে আওয়ামী লীগও যায়, বিএনপিও যায়, তারপর চরমোনাই তো আছে, মুরিদ গুলো তো আছেই, জাতীয় পার্টিও যায়, জাকের পার্টিও যায়, প্রত্যেকেই যায়। যায় কি কারণে? যায় হচ্ছে তার ওই যে কিছু সুরেলা ওয়াজ, এগুলো শুনতে। কেউ উপভোগ করতে যায়, কেউ দেখতে যায়। তাহলে মনে করেন যে একটা জায়গায় চরমোনাইয়ের মুরিদ আছে হচ্ছে 100 জন, 100 জনের ভিতরে রিয়েল হাত পাখায় ভোট দেওয়ার মতো লোক 10 জন, বাকি 90 জন বিভিন্ন দলের। তো এই লোকগুলো তো চরমোনাইয়ের পীর সাহেবকে ভোট দেবে না, কোনোদিনও ভোট দেবে না। এখন এরা মনে করে যে এদের মাহফিলে যে লোকগুলো যায় সম্ভবত এরা সবাই তাদের ভোটার, আসলে তো তা না, বাস্তবতা তো ভিন্ন কিছু। তো এইটার উপরে ভিত্তি করে তারা 100 আসন চেয়ে বসে আছে, 100 আসন তাদেরকে এখন দিতে হবে। কেউ ভিতর থেকে উস্কিয়ে দিয়েছে যে তুমি এত 60টা আসনে তুমি রাজি হলে কেন? তুমি তো সারা দেশে নির্বাচন করলে, তোমরা তো 170 থেকে 80টা আসন একেবারে নিশ্চিত, তুমি তো ক্ষমতায় চলে গেছো, তাহলে জামাতের সাথে তোমার যাওয়ার কি দরকার, একা একা নির্বাচন করো। যার কারণে তখন জামাতকে শর্ত চাপিয়ে দিচ্ছে। এর অর্থ হচ্ছে যে ওই গল্পের মতো যে তুমি আমাকে এইভাবে গালিগালাজ করো, মারধর করো, তুমি কি আমাকে ভাত দিবা না? বউ স্বামীকে বলছে, তো স্বামী তখন বলছে তুই কি রে ওজনে টের পাচ্ছিস না, তোকে আমি ভাত দিব কিনা। সামনে এখন অবস্থা এরকম, জামাতকে বোঝাতে চাচ্ছে যে কি রে ওজনে টের পাচ্ছ না, জোরে থাকবো কিনা। যেহেতু আমরাই এই উদ্যোগটা নিয়েছি, সুতরাং আমরাই এর নেতৃত্ব দেব, এবং এটা হবে ইসলামী জোট। সেখানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, নিজাম ইসলাম সব বিভিন্ন পার্টি থাকবে। তো স্বাভাবিকভাবে যেহেতু জামাত ইসলাম বড় দল, কাজেই তারা একটু খবরদারি সেখানে বেশি করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সমস্যাটা শুরু হয় তখনই যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জামাত ইসলামের জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং এটা কিন্তু জামাতের জন্য বড় পাওয়া, এবং জামাত ইসলামের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার দফায় দফায় বৈঠক হয়ে বিভিন্ন সমঝোতা হয়েছে, এর আগে কূটনৈতিক সমঝোতা, যেটা আর সিক্রেট কিছু নাই। কারণ এই পৃথিবীতে কোনো একটা দেশেই একটা ইসলামিক দল জনগণের ভোটে ক্ষমতায় আসার দ্বার প্রান্তে, সেটা কিন্তু এই বিশ্বে দ্বিতীয়। প্রথম হয়েছিল সেই কয়েক বছর আগে মুসলিম ব্রাদারহুড এসেছিল ক্ষমতায় মিশরে, এবং প্রেসিডেন্ট হয়েছিল মুরসি, বা বেশি দিন টিকে নাই। পরে তাকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে তারই নিয়োগ দেওয়া সেনাপ্রধান, যিনি এখনো মিশরের প্রেসিডেন্ট, এবং মুরসি কারাগারে মারা যায়। খুব নিদারুণ কাহিনী আর কি। এবং তারপরে আবার এখানে তো এখানে জামাত ইসলাম দফায় দফায় মিটিং করেছে কূটনীতিকদের সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে, তারা লোগো চেঞ্জ করেছে, এবং তারা বলেছে তারা ক্ষমতায় গেলে শরিয়া চালু করবে না। তো এই সমস্ত বিভিন্ন বিশ্বাসে আন্তর্জাতিক সম্প্রদায়কে জামাত কনভিন্স করে সফল হয়েছে। নাগরিক পার্টি যদি আসে তাহলে জামাতের হাতকে শক্তিশালী করে, কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে যে নাগরিক পার্টি তারা 7% থেকে 8% ভোট আছে, এবং তারা জুলাই যোদ্ধা, তাদের নেতৃত্বেই এই জুলাই বিপ্লবটা হয়েছে। কিন্তু যখন নাগরিক পার্টি আসলো, তখনই আসলে ইসলামী আন্দোলন বেঁকে বসলো। কারণ ইসলামী আন্দোলন বলতেছে যে নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি,
তারপরে এবি পার্টি সহ আরো যারা এসেছে তাদেরকে জামাত নিয়ে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করে নেই। এমনকি ভবিষ্যতে ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন চায় আফগানিস্তানের ভিত্তিক শাসন ব্যবস্থা, যেটা জামাত ইসলাম রাজি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিসেন্টলি জামাতের আমির বলেছে ক্ষমতায় গেলে আমরা বিএনপি কে সঙ্গে নিয়ে জাতীয় সরকার করব, এবং এই কথা বলার আগে নাকি জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করেনি। এই কারণে ইসলামী আন্দোলন মনে করতেছে তাদেরকে অবহেলা করা হচ্ছে, কিন্তু তারা অবহেলা পাত্র না, কারণ তারাই হচ্ছে এই জোটের ভিতরে সবচেয়ে বড় দল। তাদের যে ভোট আছে জামাত ইসলামেরও নাই, এটা তারা মনে করতেছে। এখন কেউ যদি কিছু মনে করে আপনি কি করবেন? দেখুন, চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ করতে শুরু থেকেই, এইভাবে বিএনপি আক্রমণ করা জামাতের পক্ষে সম্ভব না। কারণ জামাত এবং বিএনপি একসময় একই জোটে ছিল, একসঙ্গে সরকারও চালিয়েছে। আমি লন্ডনে দেখেছি ভাই, যা জামাত তাই বিএনপি, যা বিএনপি তাই জামাত, একসঙ্গে 15 বছর কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। লন্ডনে কোনো জামাত বিভিন্ন ছিল না, সবাই এক ছিল। এখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে দুইটা দুজন করে, এই কারণে চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ করে জামাত ওইভাবে আক্রমণ করতে পারে না। চক্ষু লজ্জাও তো আছে ভাই। আর তাছাড়া এই চরমনের পীর বিএনপি আক্রমণ করে, সে সত্য বিএনপি চাঁদাবাজি করে, এটা তো মিথ্যা না। বাট যেভাবে আক্রমণ করে, এই গত 15 বছরে তো আওয়ামী লীগের লোকজন এতে বেশি চাঁদাবাজি করতো, এতে বেশি অনেক করতো। তখন তো চরমনের কিছু বলে নাই, তখন তো চুপচাপ ছিল। তখন বলছিল শেখ মুজিবুর রহমানের পীরের বংশধর, তারা ইরান থেকে আসছে। তারপরে জামাত ইসলামকে বলে ক্ষমা চাও 71 সালের জন্য। আর হেফাজত ইসলাম যে শেখ হাসিনাকে কম জরুরি উপাধি দিল, যে শেখ হাসিনা আলেমদেরকে নির্যাতন করতো, তাকে দিল কম জরুরি উপাধি, সেই উপাধি প্রত্যাহার করেছে, তার জন্য ক্ষমা চেয়েছে। জানি তো শুধু জামাত ক্ষমা চাইলেই হবে, হেফাজতকে ক্ষমা চাওয়া লাগবে না? এই হেফাজতের আমি বলতেছে যে ইসলামী জোট নাকি শরীয়ত সম্মত না। আপনাকে কে বলেছে এগুলো বলতে? আপনি কি বিন দাঁড়ি করতেছেন এগুলো বয়সে? এই হচ্ছে গিয়ে হেফাজত ইসলামের অবস্থা। তো আসলে ইসলামিক সব ভোট এক বাক্সে করার যে উদ্যোগ, সেটা এবার ব্যর্থ হয়ে গেল। এবং আমি মনে করি যে আসলে ইসলামী দল কখনোই একসাথে হওয়া সম্ভব না, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থই তারা বড় করে দেখে এবং কখনো এক হতে পারে না। ওই যে কথায় আছে, একজন বাঙালি একাই 100, বাট 100 বাঙালি কখনোই এক হতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা, এবং এটা আবার প্রমাণ হলো যে এই জোটটা ভেঙে গেল। অথচ জোটটা কিন্তু অনেক সম্ভাবনা ছিল। আমি চেয়েছিলাম যে বিএনপি ক্ষমতায় গেলেও যাতে 170টি বেশি আসন না পায়, কারণ বেশি আসন পেলে একটা অহংকার চলে আসে, শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে চায়। এই কারণে আমি চেয়েছিলাম যে এই জামাত জোটটা সফল হোক। বিএনপি জামাত সবই আমার দল, ফেসিবাদ বিরোধী দলগুলো সবই হচ্ছে আমার দল, কিন্তু আমি ক্ষমতার ভারসাম্য চাই। কিন্তু এই চরমনের পীরের কারণে এটা হলো না। গত এক সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক, দফায় দফায় আলোচনা, তারা শেষ পর্যন্ত 80টা আসনের নিচে বসবেই না, কোনো মতেই তারা রাজি। গতকালকে জামাত ইসলামের সংবাদ সম্মেলন করা ছিল যে আমরা ইসলামী আন্দোলন ছাড়াই পথ চলবো, কিন্তু হঠাৎ করে মামুনুল হক ফোন করেন, মাওলানা মামুনুল হক, যে আমি একটু শেষবারের মতো চেষ্টা করে দেখি। তিনি আবার এই গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠকের সঙ্গে বৈঠক। তো ইসলামী আন্দোলন সমস্যা কি, মানে বড় ভাই যে মুফতি ফয়জুল করিম, উনি মোটামুটি শান্ত ভদ্র, উনি শোনেন, কিন্তু ছোট ভাই যে মুফতি রেজাউল করিম, উনি কিছু শুনতে চান না, বুঝতে চান না। উনি মনে করেন যে আমাদের অবহেলা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এবং এই যে বিভিন্ন সাম্প্রতিক জরিপে বলা হচ্ছে ইসলামী আন্দোলনের 1% ভোট মাত্র, এটা ওনারা মানতে রাজি না। ওনারা মনে করেন যে ইসলামী আন্দোলনের ভোট 30 থেকে 35% জরিপ ইচ্ছা করে বলে। এই ধরনের বিভিন্ন অভিযোগ আর কি। এখন দেখুন, জামাত ইসলাম কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করে, ক্ষমতায় আসার জন্য কি দরকার সেই অ্যাঙ্গেলে চিন্তা করে, এবং তারা এই জন্যই মুক্তিযোদ্ধাকে ধরে নিচ্ছে, লিবারেল ডেমোক্রেট পার্টি কর্নেল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখানে নারী প্রতিনিধি আছে। এই সব নিয়ে কিন্তু জামাত তার ভাবমূর্তি বাড়াতে চায়, এবং তারা সেটাই করেছে। এবং এগুলো ইসলামী আন্দোলনের পছন্দ না। তারা মনে করতেছে যে আমরা থাকবো জোটের নেতৃত্বে, এবং সকল ইসলামী দল কথা শুনবে, আমরা ক্ষমতায় আসবো, দেশে শরিয়া আইন কায়েম করবো। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য বিবেচনা করে বাংলাদেশে কখনোই শরিয়া আইনের জন্য উপযুক্ত না, ওই ধরনের পরিবেশ বাংলাদেশে নেই। এটা কিন্তু বুঝতে হবে। কোনো কিছু জনগণকে চাপিয়ে দিলে হয় না, চাপিয়ে দিলে ওই আবার ওই জুলাই আন্দোলনের মতো আরেকটা বোঝা হয়ে যাবে। ধর্ম চাপিয়ে দেওয়া জিনিস না, ধর্ম পালন করার জিনিস। জামাত শেষ পর্যন্ত বলেছিল যে দেখো, এমনিতেই অন্যান্য দলগুলোর সঙ্গে কিন্তু আসন নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কেউই খুশি না, মামুনুল হক খুশি না, জামাত ইসলাম নিজেও খুশি না, কারণ অনেকে অনেক আসন পায়নি। এনসিপি তো খুবই না, কারণ এনসিপি এই জামাত জোটের কিন্তু বিরাট প্রভাবিত হয়েছে। এনসিপি দলটা ভেঙে গিয়েছে, সেখানে যে নারীরা ছিল, যারা রাজপথে অনেক সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে, তারা ভাইদেরকে আগে রেখেছে, সেই নারীরাও কিন্তু এনসিপি ত্যাগ করেছে। এনসিপি বড় ক্ষতি হয়েছে। সুতরাং সবাই কিন্তু স্যাক্রিফাইস করেছে, এবং সবাই কিন্তু খুশি না, সবাই আরো বেশি আসন চেয়েছে। বাট আসন তো 300টা। ইসলামী আন্দোলন বলেছে যে তোমাদেরকে আমরা 45টা আসন দিব, যেখানে এনসিপি কে দিয়েছি 30টা, তোমাদেরকে 45টা, আরো কয়েকটা আসনে তোমরা তোমাদের প্রার্থী উইথড্র করো না, তারা করে দেখো, আমরা করে তোমরা করো, এইভাবে। তাও তারা রাজি। তারা বলছে না 80টা আসন কনফার্ম না করলে আমরা বসবই না। এখন সমস্যা হচ্ছে, যখন আপনি জানেন যে আপনার জমির দাম হচ্ছে সাপোজ 1 লাখ টাকা, আপনি মূল্য করতে পারেন যে 1.5 লাখ টাকা বলতে পারেন, 2 লাখ টাকা বলতে পারেন, তারপর বার্গেন করতে 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 আপনি জমি বিক্রি করেন। যদি আপনার বিক্রি আগ্রহ থাকে, আপনার জমির দাম 1 লাখ টাকা আপনি জানেন, কিন্তু আপনি বললেন আমার জমির দাম 20 লাখ টাকা, তার মানে হচ্ছে যে আপনার ওই জমি বিক্রির কোনো ইন্টেনশনই নাই, আপনি আসলে জমি দিয়ে অন্য কোনো ধান্দা করতেছেন। এখন এই ইসলামী আন্দোলন যেখানে 1.5% ভোট সমস্ত বাংলাদেশে, তারা যখন 80টা আসন চায়, তাদের একজন এমপি কখনো হয়নি, তখন বোঝাই যায় যে এখানে কোনো ঝামেলা আছে। এবং দর্শক, এই ভারত সহ বিভিন্ন কমিউনিটি আছে ইউরোপে, আমেরিকা বা অন্য জায়গায়, তারা কখনোই এটা ইসলামী দল জনগণের ভোটে ক্ষমতা আসবে তারা এটা মেনে নিতে পারে না, এবং সেই সঙ্গে আওয়ামী লীগও আছে। আমিও দেখলাম যে আওয়ামী লীগের নেত্রী বলতেছে ভিডিওতে যে ভাইরা, আমি আওয়ামী লীগ করতাম, এখন কেন আমি এসেছি বিএনপিতে। ভাইরা, যদি আপনারা বিএনপিতে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, তাহলে 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। কিন্তু ভাইরা, যদি ওই দল ক্ষমতায় আসে, আওয়ামী লীগের নাম নিশান রাখবে না, এগুলো বলতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই মুফতি রেজাউল করিম, উনি কি আসলে আওয়ামী লীগ এবং ভারতীয় রয়ের খপ্পরে পড়েছেন, যাকে আমরা গত 15 বছরে কোনো আন্দোলন করতে দেখিনি, আন্দোলনের মাঠে দেখিনি, বরঞ্চ তিনি শেখ হাসিনার আয়োজনে প্রতিটি নির্বাচন অংশগ্রহণ করে তিনি
সেই আওয়ামী সরকারের পক্ষে বৈধতা উৎপন্ন করেছেন এবং আওয়ামী লীগের পতনের পর বিএনপিকে ঢালাভাবে আক্রমণ করতেছেন, করা ভাষায় করেন, আপনি করার আপনার অধিকার আছে। কিন্তু এখন এই জোটে যোগ না দিয়ে জোট থেকে বেরিয়ে গেলেন, আপনি কটা আসন পাবেন? চরমনের ভোটগুলো সমস্ত বাংলাদেশে অল্প অল্প স্তরে ছিটিয়ে আছে, এবং একত্রে কম্বাইন্ড করে একটা আসন পাওয়ার মতো এরকম না, জামাতেরও এরকমের কোটা সেটা না, একমাত্র বিএনপি আছে যোগ্যতা। কিন্তু সে আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন? আপনি জানেন যে আপনি কিছুই পাবেন না জোট ছেড়ে বেরিয়ে গেলে, তারপর আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন? কারণ হচ্ছে এর পিছনে গভীর ষড়যন্ত্র, আমি মনে করি। আমার কোনো প্রমাণ নেই, কিন্তু এটা তো সত্য, যেসব দেশগুলো ইসলামিক দল গঠন হোক বা শক্তিশালী হোক বা ক্ষমতা দখল করুক, এটা তারা চায় না, এবং চায় না বলেই তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে। এই পৃথিবীতে শুধু আমি দেখি যে আফগানিস্তানে এবং ইরানি পার্লামেন্টে ওই দাড়ি টুপিওয়ালা বসে, বাংলাদেশের ওই পার্লামেন্টে দাড়ি টুপি জুব্বালা বসে থাকবে, এটা অনেকে পছন্দ নাও করতে পারে, এবং যদি নাও করে তা তো বসে থাকবে না, তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে এবং এই ষড়যন্ত্র করে জোটে ভাঙন ধরার চেষ্টা করবে। এবং সেই ফাঁদেই পা দিয়েছে এই মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম বলে আমি মনে করি। কারণ এছাড়া এত সুন্দর একটা জোট, এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কোনো কারণই আমি দেখি না ইসলামী আন্দোলন। এখন সমস্যা কি দেখেন, জামাত ইসলাম নাকি 24টা আসনের প্রার্থী দেয়নি, আমি বলছিলাম 12টা, এখন শুনি 24টা আসনের প্রার্থী দেয়নি, কারণ তারা মনে করেছিল যে এখানে ইসলামী আন্দোলনের তো কনফার্মেশন, এখানে প্রার্থী দেওয়া লাভ কি? হ্যাঁ, সেই 24টা আসন কিন্তু জামাতের কম, প্রার্থী দেয়নি তারা, ভুল করেছে এই জায়গায়। আর ইসলামী আন্দোলন যদি জোট থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করে, ইসলামী আন্দোলন